রিক্সার চোখের আড়ে মিলে যেতে সহজা রক্তটা মেজাজের পারদ যেন মুহূর্তেই হিমাঙ্কের নিচে নেমে এলো। হ্যান্ডেলে রাখা তার শক্ত মুষ্টিবদ্ধ হাজার থরথর করে কাঁপছে। আঙুলের গিজগুলো সাতাটে হয়ে গিয়েছিল রাগের তীব্রতায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে বাইকটা সজোরে আছাড় মারল কংক্রিটের মেঝেতে। ধাতব দেহটার আর্তনাদ গ্যারেজের দেয়ালে প্রতিধ্বনিত হলো, কিন্তু সৌহার্দ্যের তাতে বিকার নেই। চোখ বন্ধ করে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল সে। ভেতরে ভেতরে জ্বলতে থাকা দাবানোটা নিভিয়ে ফেলার এক ব্যর্থ চেষ্টা। এরপর আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে হেঁটে গিয়ে নিজের গাড়িটা গ্যারেজ থেকে বের করে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে ঝড়ের বেগে সে গেট দিয়ে বেরিয়ে গেল। পুরো ঘটনাটি এতক্ষণ এক কোণে খুকড়ে দাঁড়িয়ে দেখছিল বৃদ্ধ দারোয়ান। তার চোখে মুখে তখনও ভয়ের রেশ। সৌহার্দ্যের গাড়িটা চোখের আড়াল হতে সে নিঃশব্দে এগিয়ে এলো পথে পড়ে থাকা বাইকটির দিকে। বাইকটি ডান পাশের আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেছে, বডিতেও লেগেছে গভীর ক্ষত। দুশ্চিন্তায় কপালে ভাঁজ ফেলে এসে দীর্ঘশ্বাস পেল। সৌহার্দ্য রাগের আগ্নেয়গিরির হয়ে ওঠা দেখে মনে মনে ভাবল, লোকটা আলতো করে ভাঙা কাচের উপর হাত বুলিয়ে সে খুব সাবধানে বাইকটি টেনে হিস্ট্রি গ্যারেজের এক কোণে সরিয়ে রাখলো। ক্লাস শেষ করে ক্যান্টিনের এক কোণে জটলা পাকিয়ে বসেছে রিধি, সমি আর সাহেব। রিধি ওদের কাছে কালো রাতের আরবান আর পৃথার সব কথা খুলে বলেছে। পৃথার এমন কষ্টের কাহিনী শুনে ওরা যেমন ব্যথিত হলো, তেমনি আরবানের কাছে এসে ভালো থাকবে এই ভেবে কিছুটা স্বস্তিও পেল। কিন্তু সুমি হঠাৎই চিন্তিত কঞ্চে বলে উঠল, আমার ভাই ভয় হচ্ছে না জানি, আবার সৌহার্দ্য স্যারের মতো ঘাড়তেরা হয়, তারই তো ভাই। সুবিধার কথায় সায়েম তার স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, আরে ভাই চাপ নিস না, ওই খাটাস এক পিসই আছে দুনিয়াতে, ওনার মতন হবে না নিশ্চিত। সায়েম আর সুমির কথার মাঝে এভরিথি একদম চুপ। ইদানিং সৌহার্দ্যর আচরণ ওর কাছে বড় রহস্যময় ঠেকছে। মুখে যত নাটক আর কঠোরতার মুখোশই থাকুক, ভেতরে ভেতরে লোকটা যে তার প্রতি একটু হলেও দুর্বল রীতির অবচেতন মন বারবারই সেই কথাই বলছে। যদিও এটা কেবল ওর ধারণা মাত্র, তবুও ওই লোকটার মতিগতির কোনো নিশ্চয়তা নেই। রিধি আর চোখে বাইরের দিকে তাকে ভাবল, অসভ্য লোকের মুডটা বুনো বিড়ালের মতো, কখন শান্ত থাকবে আর কখন থাবা বসাবে কেউ জানে না। ওরা যখন ক্যান্টিনে থেকে কথা বলতে বলতে কলেজের গেটের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই তুলিকার বিষাক্ত কণ্ঠস্বর ওদের পথ আগলে দাঁড়ালো। রিধির দিকে তাকিয়ে ব্যাংকার মাখা এক কুটির হাসি হেসে সে বলে উঠল, বা তোমার ওপর তো দেখছি প্রফেসরের ভীষণ মায়া, একেবারে নিজের কেবিনে নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আজও দেখলাম ক্লাসে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়া বোঝাচ্ছে, কি দিয়ে বশ করলে বলো তো? সুমি কিছু বলতে গিয়েও থেমে গেল। রিধি তার হাতের শক্তকে চেপে ধরার কারণে সে শান্ত পায় তুলিকার দিকে এক পা এগিয়ে গেল। রিধি চোখের ভেতর তখন এক অদ্ভুত তেজ। সে খুব শান্ত অথচ ধারালো স্বরে বলল, আমার প্রেমের মধু দিয়ে বশ করেছি গো, শুধু শরীর ঘেঁষে না, প্রয়োজনে একদম প্রফেসরের কোলে উঠে বসে থাকবো। তোমার তাতে কি প্রবলেম আছে? তুলিকার রাগে ফুসতে ফুসতে চিৎকার করে উঠল, তোমাদের মতো মেয়েরা আর কি পারবে, নিজের শরীর বিলিয়ে দিয়েই তো সুবিধা ভোগ করো। তুলিকার মুখ থেকে এমন অশালীন মন্তব্যের বিষ যখন বেরোলো, হৃদির শরীরের প্রতিটি রক্তকণিকা যেন ওর আগে টকবক করে ফুটতে লাগলো। যাতে ধর চেপে গভীর স্বরে বললাম, ভদ্রভাবে কথা বলো। ক্লাসমেট হিসেবে আজ তোমার অনেক বাজে কথাই আমি হজম করেছি, কিন্তু আর একটা বাজে শব্দ যদি আমি মুখ থেকে বের হয় তোমার শুনি যদি, তাহলে হৃদির কথাটা শেষ হওয়ার আগে তুলিকা আঙুল উঁচিয়ে আস্ফালন শুরু করলাম। এই মেয়ে কার সামনে তেজ দেখাচ্ছ? জানো আমার বাবা চাইলে তোমাকে একদিনের মধ্যে কলেজ থেকে বের। আপনার বাবা চাইলে কি? আমাকে বলুন মিস হোয়াটএভার। তুলির কথাটা মাঝ পথেই যেন হিম হয়ে গেল। পেছন থেকে ভেসে এলো এক গুমট গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, যা পুরো চত্বরকে স্তব্ধ করে দিল। ওরা চমকে পেছনে ফিরতে দেখলো প্যান্টের পকেটে হাত গুজে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। তার চাহনি হৃদির উপর নিবদ্ধ থাকলেও প্রশ্ন সে করেছে তুলিকাকে। এই মুহূর্তে সৌহার্দ্যের উপস্থিত কল্পনাও করেনি তুলিকা। তার গায়ে রক্ত যেন ভয়ে হিম হয়ে গেল। সৌহার্দ্য হঠাৎই অগ্নি ঝলসানো কণ্ঠে গর্জে উঠলেন। স্পিক আপ। তার শিবজ্র কঞ্চ আওয়াজে আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা তো বজে, এমনকি হৃদি আর সুমিও ভয়ে কেঁপে উঠল। তুলিকা আমতা আমতা করে তোতলানোর স্বরে বলল, স্যার, এই মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই। সৌহার্দ্য ওর দিকে ফিরেও তাকালো না। সে রীতির দিকে এক পা এগিয়ে এলো, তারপর তুলিকার দিকে স্থির জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত পরই ধমকে উঠে বলল, সে সরি টু হার।
সৌহার্দ্যর চোখের ওই অশুভ সংকেত দেখে তুলিকা ভয় থরথর করে কাঁপছিল। মাথা নিচু করে কোনো মতে বলল। সরি। কিন্তু সৌহার্দ্য যেন বিরক্তিতে নাক মুখ কুচকে উঠল। পরক্ষণে শীতল কণ্ঠে বলল। হুম, পছন্দ হয়নি। তুলিকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সরি আবার পছন্দ মতো বলতে হয় নাকি? তার সেই দ্বিধার মাঝে সৌহার্দ্য গমগমে স্বরে নির্দেশের স্বর ভেসে এলো। কানে ধরে বলবে সরি, আমাকে মাফ করে দাও। তুমি নেক্সট টাইম প্রফেসরের কোলে চড়ে বসে থাকলেও আমি তাকাবো না। দেন শুরু করো, হারি আপ। সৌহার্দ্য রসিকতায় স্যাম খিলখিল করে হেসে উঠল। কিন্তু পরক্ষণই সৌহার্দ্য সেই গভীর শান্ত অথচ তীক্ষ্ণ চাহনি দেখে তার হাসি যেন মাঝপথে থমকে গেল। অন্যদিকে তুলিকা রাগে কচকচ করতে করতে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও কান ধরে সৌহার্দ্য শিখিয়ে দেওয়া সেই অদ্ভুত কথাগুলো আওড়ালো। কিন্তু সৌহার্দ্যের যেন মনে পড়ল না। অদ্ভুত এক জেদ চেপে বসলো তার মাথায়। মেয়েটিকে দিয়ে একই কথা কয়েকবার বলিয়ে তবেই সে ক্ষান্ত হলো। দৃশ্যটা এমন যেন কোনো এক রোবট নিয়ন্ত্রণ তার হাতে। এরপর সৌহার্দ্য এক পলক নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে স্থিরভাবে হৃদির দিকে ফেলো। শান্ত গলায় জিজ্ঞেস করল। তুমি কি একাই যেতে পারবে, নাকি আমি দিয়ে আসবো? রীতি দ্বিধা কাটিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো সে পারবে। সৌহার্দ্য তখন হাসপাতালের কয়েকটা এমার্জেন্সি রোগী ছিল, তাই সে ড্রাইভারকে ফোন করে আসতে বলল। বিষয়টি দেখে রীতি খুব নিচু গলায় মিনমিনি বলল। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি রিক্সাতেই চলে যেতে পারবো। রীতির কণ্ঠস্বর কানে যেতে এই সৌহার্দ্য যেন ক্ষণিকের জন্য থমকে গেল। তার মেজাজের পারদ এক নিমিষে চড়ে বসলো। খুব কড়া গলায় সে নির্দেশ দিয়ে বলল। তোমার জন্য আজ থেকে রিক্সা নিষিদ্ধ। সৌহার্দ্যের এই হঠকারিতার সিদ্ধান্তে রীতি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না মানুষটাকে কি বলে সম্বোধন করবে। পরিস্থিতিটা এমন যে বাংলা সিনেমার নায়িকার মতো কোনো এক গাছে গিয়ে সজোরে মাথার ঠুকে স্মৃতিশক্তি হারিয়ে ফেললেই যেন এই যন্ত্রণা থেকে মুক্তি মেলে। কি এক অদ্ভুত মানুষের পাল্লায় সে যে বললো। রীতি সেই হতভম্ব অবস্থার মাঝে ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হলো। সৌহার্দ্য আর দেরি না করে হৃদিকে গাড়িতে তুলে ড্রাইভারকে সাবধানে নিয়ে যেতে বললো। সে হাসপাতালের দিকে পা বাড়ল। বিকেল গড়িয়ে 4টা বেজে গেছে। কলেজ থেকে ফিরে কিন্তু ক্লান্ত রিধি না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল পেটের ভেতর চিনচিনে খিদের জ্বালায়। ড্রয়িং রুমে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাত তাকে দেয়ালের সাথে চেপে ধরল। আকস্মিক ধাক্কায় রিধির বুকের ভিতর থক করে উঠল। ভারতীয় চোখে উপরে তাকাতে দেখলো সৌহার্দ্য ওর দিকে কেমন অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। রীতি দ্রুতই চোখ নামিয়ে কাপা গলায় বলল। ছাড়ুন, অশুভ লোক। সৌহার্দ্য নড়ল না, বরং আরো 1 ইঞ্চি এগিয়ে এলো। তার কণ্ঠস্বর এখন আরো গম্ভীর। কি যেন বলছিলেন তখন ম্যাডাম? রীতি তোতলাতে তোতলাতে বলল। কখন? সৌহার্দ্যের শরীরে নৈকট্য রীতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাদের মাঝে এখন আর 1 ইঞ্চিরও ব্যবধান নেই। লজ্জা আর আড়ষ্টতায় রীতির মুখ দিয়ে কথা সরছে না। সে কোনো মতে মাথা অন্যদিকে ঘুরিয়ে মিনমিনি বলল। প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। রীতি তার 2 হাতে সৌহার্দ্যকে সরানোর চেষ্টা করলো, কিন্তু সে যেন এক অটল পাহাড়। এক চুলো নড়ল না সে। সৌহার্দ্যের কণ্ঠস্বর এখন নিঃশব্দ। আসুক, আগে বলো সকলে কি বলেছিলে? রীতি কাপা গলায় বলল। আপনাকে বলিনি আমি। সৌহার্দ্যের নজর হঠাৎ আটকে গেল রীতির থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের উপর। রীতিকে ভয় দেখানোর জন্য এই নাটক শুরু করলো। এখন সে নিজেই যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আবেগের অতল গহ্বরে ডুবে গিয়ে সে যখন ঠোঁটের কাছাকাছি এগিয়ে এলো হৃদির, ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় সব ছন্দপতন ঘটলো। কারো গলা খাকারির শব্দে সৌহার্দ্য তড়িৎ বেগে সরে দাঁড়ালো। সামনে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্যের কপাল বিরক্তি ভাঁজ পড়ল। আরহান তাদের দিকে তাকে টিপ্পনি কেচে বলল। বউকে মানতে পারিস না বলে এই বাড়ির এত সুন্দর রুম ফেলে চিপা চাপায় প্রেম করতে হয়। আরহানের কথা শুনে হৃদির মনে হলো মেঝেটা যদি এই মুহূর্তে 2 ভাগ হয়ে যেত, সে এর ভিতরে ঢুকে যেত। এই অসভ্য লোকটার জন্য বারবার তাকে সবার সামনে লজ্জায় পড়তে হয়। সৌহার্দ্য বিরক্ত মুখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল। আশ্চর্য, বাজে বকছিস কেন? ওর চোখে কি যেন একটা পড়ছিল, সেটাই চেক করছিলাম। আরহান ছোট ভাইয়ের আর বিব্রত করতেও চাইল না। হাসতে হাসতে চলে যাওয়ার সময় বললাম। ওকে, কন্টিনিউ। আরহান চলে যেতে হৃদি রাগে ফুঁসতে ফুঁসতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল। নির্লজ্জ বেহায়া অসভ্য লোক। সৌহার্দ্য আগের মতোই বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। স্টক থেকে নতুন কোনো শব্দ আনার চেষ্টা করো, স্টুপিড।
বলে টেবিলের উপর রাখা ফাইলটা তুলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে বাড়ি থেকে পিছিয়ে গেল। সোহার্দর চলে যাওয়ার পথের দিকে তাকে রিধি পিড়পিড় করে বলল, বউ মানি না বলে আবার প্রেম দেখাতে এলে এমন জায়গায় উষ্ঠা দেবো না যে সারা জীবন মনে রাখবেন। অসভ্য লোক কোথাকার। বলে সোহার্দর যাওয়ার পথে তাকে ভেঙচি কেচে রান্নাঘরের দিকে পা বাড়ল। রাত তখন প্রায় 8টা। রিধি আর পৃথা পড়ার টেবিলে মগ্ন। এমন সময় হঠাৎই ঝড়ে বেগে ঘরে ঢুকলো রিভা। দুজনকে টেনে উঠিয়েছে মিষ্টি করে হেসে বলল, ভাবিরা চলো চলো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। রিধি সুকুজকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কিসের সারপ্রাইজ, কি হয়েছে? রিভা রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল। আগে চলোই না, গেলেই বুঝবে। বলে সে দুজনকে টেনে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। সোফায় বসে আছে বছর 20-22 বয়সী এক যুবক। চেহারায় রায়দা শেখের সাথে 20 মিল। রিভা উত্তেজিত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া দেখো কারা এসেছে। রিভান রিধিকে চিনতে পারলো। মায়ের ফোনে গ্যালারিতে রিধির ছবিতে ভরা। এমনকি তাদের দুই ভাই বোনের ছবির চেয়েও বেশি রিধির ছবি সেখানে বেশে। রিধিও তাকে দেখে হেসে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলো। এরপর পৃথার সাথেও পরিচয় করিয়ে দিল রিভানকে। রিধি আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সোজা রান্নাঘরের দিকে ছুটলো কিছু নাস্তা তৈরি করতে। সাথীর থেকে জানতে পারলো ফাহানের বিয়েতে যোগ দিতে এসেছে রিভান। সবাই মিলে একসাথে এই বাড়ি থেকে বিয়ে বাড়ি যাবে তারা। আর রায়দা শেখও আজ সকালে এখানে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে রিভানও প্রাণবন্ত ও ছটফটে স্বভাবের কারণে রিধি আর পৃথার সাথে তার বেশ ভালো জমে উঠল। পৃথা বসে আছে রিধির ঘরে। সে এখন বাড়ির পরিবেশের সাথে মোটামুটি মানিয়ে নিল। রিমা চৌধুরীর তিক্ত ব্যবহার তাকে বড্ড পোড়াচ্ছে। সুযোগ পেলেই তিনি যা তা কথা শুনিয়ে যান। আর পৃথা শুধু কষ্টগুলো বুকের ভেতর চেপে রেখে একচিলতে হাসি দিয়ে তা মেনে নিচ্ছে। রিবানের সাথে আড্ডা শেষ করে কিছুক্ষণ আগে এসেছে। একটা বই নিয়ে একাই বসে আছে। চোখের সামনে বইয়ের অক্ষরগুলো থাকলো মন পড়ে আছে বিষণ্ণতায়। পড়াগুলো যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। মনের কোণে বারংবার একটি প্রশ্ন, আরবান কি সত্যি আমাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেবে? এত বড় ধনাঢ্য পরিবারের সাথে কি আমি মানানসই? এমনই হাজারো দোলাচলের মাঝে হঠাৎ দরজায় কারো উপস্থিতি টের পেল সে। আরবান গলা খাকারি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করলো। আরবানকে দেখে পৃথা বইটা রেখে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু আরবান শান্ত গলায় বলল, প্রয়োজন নেই, বসো তুমি। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? পৃথা কথা খুঁজে না পেয়ে নিস্তব্ধ রইল, শুধু মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। আরবান হাতের কিছু কাপড়ের প্যাকেট টেবিলের উপর রেখে সহজ স্বরে বলল, আজ রাত্রে এখানেই থাকো, আমার নাইট ডিউটি আছে। হয়তো একা ভয় পেতে পারো, তবে কাল থেকে আমার রুমেই শিফট হয়ে যাও। আর কিছু প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে জানিও, ঠিক আছে? আরবানের এমন সহজ সরল ব্যবহারে পৃথা বিস্ময় স্থবির হয়ে রইল। যে মানুষটাকে নিয়ে সে এত ভয় পাচ্ছিল, সেই মানুষটাই কত সহজে সবকিছু স্বাভাবিক করে দিয়েছে। কোনো উত্তর না দিয়ে পৃথা কেবল সম্মতির মাথা নাড়ল। আরবান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজা দাঁড়িয়ে একবার ফিরে তাকালো, মৃদু স্বরে বলল, এত নার্ভাস হওয়ার কিছু নেই। বিয়েটা যে পরিস্থিতি হোক, তুমি আমার স্ত্রী, এই সত্যটা মেনে নেওয়াটাই এখন শ্রেয়। কথাটুকু বলে সে বেরিয়ে গেল। আরবান চলে যেতেই পৃথার ছোঁচে ফুটে উঠল এক চিলতে মিষ্টি হাসি। সে কল্পনাও করেনি আরবান এত তাড়াতাড়ি বিষয়টি সহজভাবে গ্রহণ করবে। নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস ফেল পৃথা। অনুভব করলো জীবনের নতুন সমীকরণগুলো হয়তো ধীরে ধীরে গুছিয়ে আসছে। রাত তখনও প্রায় 12টা। ড্রয়িং রুমে নীলচে আলোয় রিভা, পৃথা, রিধি আর রিবান টিভিতে খেলা দেখছে। ঘর জুড়ে আড্ডা আর হাসির রোল। রিধি সোফায় বসে, তার পাশে রিবান। কোনো এক মজার কথা রিবান হেসে হেসে রিধির দিকে তাকে কিছু একটা বলছে, আর রিধিও খিলখিল করে হেসে তার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই ঘরে ঢুকলো সৌহার্দ্য। নিজের স্ত্রীর প্রাণ খোলা হাসির শব্দটা তার কানে যেতে এসে থমকে দাঁড়ালো। দৃষ্টি ঘুরিয়ে রিধি আর রিবানের দিকে তাকাতে তার চোয়াল শক্ত হয়ে এলো। চোখে মুখে এক হিমশীতল কঠিন চাহনি। হঠাৎই সৌহার্দ্যর দিকে চোখ পড়তে রিবান হালকা হেসে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ভাইকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত স্বরে বলল, ব্রো কেমন আছো? তোমাকে খুব মিস করছিলাম। সৌহার্দ্য তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, চল, তোর সাথে কথা আছে। বলেই সে সোজা সিঁড়ির দিকে পা বাড়ল। রিবান ভাবলো হয়তো লন্ডনের বিজনেস নিয়ে কোনো
জরুরি কথা হবে, যেটা এখন রিবানের উপর ন্যস্ত। সে কোনো প্রশ্ন না করে ভাইয়ের পিছু নিল, কিন্তু সৌহার্দ্য যখন রুমের দিকে না গিয়ে ছাদের দিকে এগোতে দেখে, রিবানের কপালে ভাঁজ পড়ল। বিজনেস নিয়ে আলোচনা কি ছাদে করার মতো বিষয়? তবু বড় ভাইকে ভয় পাওয়া রিবানের কোনো বিরক্তি না করেই তার পিছু পিছু ছাদে উঠে গেল। ছাদে পৌঁছতে সৌহার্দ্য দাঁড়িয়ে ঘুরে গমগমে কণ্ঠে বলল, শুরু কর। বেচারা রিবান কিং কর্তব্য বিমুট কি শুরু করবে? ভাইয়ের স্বভাব সে জানে, সবসময় অর্ধেক কথা বলে। সে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, মানে কোন ব্যাপারে ব্রো? সৌহার্দ্যের গলার স্বর এবার রাগে কাঁপছে। এতক্ষণ আমার বউয়ের সাথে যেভাবে হেসে গেলে কথা বলছিলে, এখন আমার সাথে সে একই উৎসাহে কথা বল। গো আহেড। রিবান যেন আকাশ থেকে পড়ল। কি অদ্ভুত বিপদে পড়েছে সে। ফারিস তাকে আগে থেকেই সাবধান করেছিল, কিন্তু পরিস্থিতি যে এত ভয়াবহ হবে তা সে বুঝতে পারলে কখনোই এই বাড়িতে পাই রাখতো না। সৌহার্দ্য রাগে চোখের দিকে তাকে সে হাসার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু এমন গম্ভীর পরিস্থিতিতে কি জোর করে হাসি আসে? সে শুকনো ঠোক গিলে মিনমিন মিনতি ভরা গলে পড়ল, সরি ব্রো, সত্যি বলছি। এরপর থেকে আর মানে ভাবির সাথে ওইভাবে কথা বলবো না, প্লিজ। এবারকার মতো মাফ করে দাও। রিবানের সেই করুণ আর্তনাদ দেখে সৌহার্দ্যের মনে কোনো দয়া তো হলোই কি না তা বোঝার উপায় নেই। সে কোনো কথা না বলে ছাদের দরজা দিয়ে বেরিয়ে গেল। রিবান হাঁপ ছেড়ে বাজল, ভাবলো হয়তো ভাই দয়া করে তাকে মুক্তি দিল, কিন্তু পরক্ষণেই একটা বিকট শব্দে ছাদের ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। রিবান হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে পরক্ষণে বুঝলো সৌহার্দ্য বাইরে থেকে ছাদের দরজা আটকে দিয়ে চলে গেছে। সে হতাশ হয়ে ছাদের ফ্লোরে দপ করে শুয়ে পড়ল, দরজার দিকে তাকিয়ে ভিড় করে পড়ল। খালামণি, এই অদ্ভুতটাই প্রোডাক্ট তুমি কিভাবে ডাউনলোড করলে? এমন অদ্ভুত ভাইয়ের পাল্লায় পড়ে আজ তো আমার এখানে রাত কাটাতে হবে। দীর্ঘশ্বাস ফেলে রিবান চোখ বুঝলো। রীতি গুনগুন করে গান গাইতে গাইতে করিডোর দিয়ে নিজের রুমের দিকে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পথ আগলে দাঁড়িয়ে পড়লো সৌহার্দ্য। এমন হুট করে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রীতি কোমরে দুই হাত রেখে বিরক্তি ভরা চোখে তাকালো, কিছুটা ছঙ্কার দিয়ে পড়ল, কি চাই আপনার? যখন তখন এমন ইফটিজারদের মতো পথ আগলে দাঁড়ান কেন আপনি, অশুভ ডাক্তার? বউয়ের মুখ থেকে ইফটিজার তকমাটা শুনে সৌহার্দ্য যেন আকাশ থেকে পড়ল। 31+ বছরে এসে কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকানো মানুষটা আজ নিজের বউয়ের কাছ থেকে ইফটিজারের তকমা পেতেই হলো। কি কপাল! হতভম্ব সৌহার্দ্য খুকু করে কেসে হলো। পরিস্থিতি সামলে নিয়ে এসে একটু দূরে সরে দাঁড়িয়ে পড়লা। আজ ক্লাসে যেগুলো বুঝিয়েছি সব টপিক বুঝছো? দিদি কোনো কূটকৌশল না ভেবেই শর্ট মনে উত্তর দিল। বুঝেছি, কিন্তু একটাতে একটু সমস্যা হচ্ছে। সৌহার্দ্য এবার অতি ভদ্রতার সাথে শান্ত গলায় বলল, ওকে, কাল তো বিয়েতে চলে যাবে, বড় হবে না। বইনি রুমে এসো, বুঝিয়ে দিচ্ছে। বলেই সে রুমের দিকে সে গেল। রীতি পয়চা বুকে আগলে সৌহার্দ্য রুমের দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করছে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না এ নিয়ে তার চিন্তার শেষ নেই। লোকটার মাথা যে কোনো সময় বিগড়ে যেতে পারে, কখন যে আবার কেঁকে উঠবে তা তো ঠিকই নেই। তার এই উকিঝুঁকির মাঝে হুট করে সৌহার্দ্য দরজা খুলে রীতির মাথাটা ছেলে ভেতরে ঠুকিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে দরজাটা লক করে ফেলা। রীতি হক চুকিয়ে গিয়ে বুকের উপর হাত চেপে ধরল, জোরে শ্বাস ফেলে বিরক্তি শুরু পড়ল। উফ, ভয় পাইয়ে দেন কেন অশুভ ডাক্তার? সৌহার্দ্য কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে বিছানায় শুয়ে পড়ে রীতির দিকে তাকিয়ে গমগমে স্বরে বলল, সেন্টার টেবিলের উপরে উঠে কান ধরে দাঁড়িয়ে থাকো। 2 ঘন্টা কাউন্টডাউন স্টার্ট নাও। দিদি যেন পাথর হয়ে গেল। এই লোক তাকে পড়া বুঝিয়ে দেওয়ার কথা বলে ডেকে এনেছে, আর এখন কিনা বলছে কানে ধরে দাঁড়িয়ে থাকতে। এমন হঠকারী নির্দেশের কারণ না বুঝে রীতি রাগে নাক ফুলাতে শুরু করলো। সে তেজি গলায় বলা, কি জন্য আমি কান ধরবো? মিথ্যেবাদী লোক, পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে। কথাটা শেষ করতে পারলো না সৌহার্দ্য, তাতে দর চেপে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সাথে তর্ক করা ছাড়া কি কথা বের হয় না? অন্য কারোর সাথে কথা বলে সময় তো ঘর কাঁপিয়ে হাসো। রীতি এবার স্তব্ধ হয়ে গেল, অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এই লোকটা কি পাগল? সে এখন প্রাণ খুলে হাসতেও পারবে না। রীতির চিন্তার সূত্র ছিঁড়ে সৌহার্দ্য ধমক দিয়ে উঠল, কি হলো? কথা কেন যাচ্ছে না? স্টুপিড। রীতি এক পলক দরজার দিকে তাকালো, ভাবলো এক দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু সৌহার্দ্য যেন তার মনের গলি খুঁজি আগেই থেকে চিনে ফেলেছে। চোখ বন্ধ করে রেখে সে শান্ত গলায় বলল, ওদিকে তাকিয়ে লাভ নেই, ডোর লক করা।
রীতি বুঝলো আজকে পুরোপুরি ফাঁদে পড়েছে। রাগ, অভিমান আর চরম অস্বস্তি নিয়ে সে টেবিলের উপর গিয়ে উঠল। বাধ্য হয়ে কান ধরে দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু মুখটা ঘুরে নিল উল্টো দিকে। তার সর্বাঙ্গে তখন রাগ আর লজ্জার এক মিশ্র অনুভূতি। সৌহার্দ্য আর চোখে একবার তাকালো, বুঝতে পারলো তার বউ এখন রাগে দাও দাও করে চলছে। তবু ফ্রিক্ষেপ না করে সে নিজের মোবাইলটা বের করলো। হৃদিকে আরও একটু জ্বালানোর উদ্দেশ্যে আশিক বানায় আপনি গানটা ছেড়ে দিয়ে শান্ত ভঙ্গিতে পায়ের উপর পা তুলে চোখ বুজে শুরল। রীতি রাগের গা চলে যাচ্ছে, ইচ্ছে করছে লোকটার মাথার টেবিলের উপর রাখা বইটা দিয়ে একটা বাড়ি দিতে দেয়। কত বড় অসভ্য! এই অবস্থায় ফেলে রেখে কিনা আবার এমন বিচ্ছিরি একটা গান বাজাচ্ছে। টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে রীতির পা টনটন করে উঠেছে, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়ে যাবে। আর সহ্য করতে না পেরে চোখে জল নিয়ে সৌহার্দ্যর দিকে তাকিয়ে কাঁথু কমছে অনুরোধ করল, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। জীবন থাকতে আপনাকে আর বিশ্বাস করব না। না মানে হেসে কেঁদে কোনো রকমে কারোর সাথে কথা বলবো না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব! ডাক্তার কানে যেতে সৌহার্দ্যর দৃষ্টিতে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ খেলে গেল। সে চমকে তাকালো ছিপে, কিন্তু পরক্ষণে মুখটাকে পাথরের মতন পাবলিশিং করে ফেলল। খানিকটা সবাই নিয়ে গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলল, ওকে, ছেড়ে দেব। আর 1 ঘন্টা 5 মিনিট বাকি আছে। ওই হিসেবে তুমি আমাকে 65 বার আই লাভ ইউর অর্থ বলবে, পারবে? রীতি কথাটার গুরু অর্থ তার না বুঝেই ব্যথা ছোটে। রাগে ফুসতে ফুসতে সে বলে উঠল, আশ্চর্য! এত বড় ডাক্তার হয়ে এই কথার অর্থ জানেন না? আমাকে কেন বলতে হবে? সৌহার্দ্য বিরক্তির একটা ভঙ্গি করে বালিশে মাথা রাখলো, উদাসীন স্বরে বলল, ওকে, তুমি ওভাবে দাঁড়িয়ে থাকতে চাইলে থাকো, আই হ্যাভ নো প্রবলেম। শাস্তিটা কমিয়ে দিতে চেয়েছিলাম বলেই সহজ একটা টাস্ক দিয়েছিলাম। যেহেতু তোমার পছন্দ হলো না, থাক, আমি ঘুমালাম, তুমি ওভাবেই দাঁড়িয়ে থাকো। সৌহার্দ্য পাশ ফিরে শুয়ে পড়ার উপক্রম করতে রীতি বুঝলো পায়ের ব্যথায় আর 1 মিনিটও টেকা অসম্ভব। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে উঠল, বলছি আপনি গণনা শুরু করুন, আমি বলছি। সৌহার্দ্য ধীর স্থির ভঙ্গিতে ওর দিকে তাকালো, গলার স্বরে এক অদ্ভুত প্রশান্তি রেখে বলল, ওকে, স্টার্ট নাও। রীতি রাগ আর অভিমানে ছোট উল্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়া অবস্থায় গুনে গুনে পুরো 65 বার বলল, আমি তোমাকে ভালোবাসি। ওর বলা শেষ হতে সৌহার্দ্য স্থির দৃষ্টিতে কিছুক্ষণ রীতির চোখের দিকে থাকিল, তারপর নিষ্প্রিয় স্বরে বলল, আই ডোন্ট লাভ ইউ, নাও ফিনিশ, গেট আউট। কথাটা কানে যাওয়ার সাথে সাথে রীতি ঝটকা দিয়ে খেয়ে দাঁড়িয়ে পড়ল। রাগে তার শরীর কাঁপছে, তখন সে চিৎকার করে বলতে গেল, অসভ্য লোক! আমি কখন আপনাকে কথাটা শেষ করার আগে রীতি মাঝপথে থেমে গেল। তার মনে কোণে একটা বিদ্যুৎ চমকের মতন উপলব্ধি হলো। তার মানে এ লোক তাকে এতক্ষণ বোকা বানিয়ে ভাবতেই রীতি হতভম্ব হয়ে সৌহার্দ্যর দিকে তাকিয়ে রইল। রীতির এমন হতভম্ব চাহনি আর সৌহার্দ্যর শীতল নিষ্প্রিয় ভঙ্গির মাঝে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। রীতি তখনও টেবিলের উপর দাঁড়িয়ে, আঙুলগুলো নিজের কানে ধরা। সৌহার্দ্যের সেই শেষ বাক্যটি আই ডোন্ট লাভ ইউ রীতির মস্তিষ্কে যেন কোনো এক তপ্ত শুলের মতো বিঁধল। কিছুক্ষণ আগে মানুষটি তাকে মিথ্যা বলে 65 বার ভালোবাসার স্বীকারোক্তি আদায় করে নিয়ে আবার সেই মানুষটি এমন তচ্ছিল বড় প্রত্যাখ্যান ছড়িয়ে দিল। রীতির মনে রাগের চেয়েও বেশি দানা বাঁধল তীব্র অভিমান। সে নিজেকে ধিক্কার জানালো, ধিক্কার দিল এই মানুষটির সামান্য নরম আচরণের আশায়। সে বারবার তার সমস্ত কঠোরতায় ভুলে যায়। মনে মনে এক করুণ তচ্ছিলের হাসি হাসলো রিধি। তার মনে হলো নির্লজ্জ না হলে সে কিভাবে ভাবলো যে এই পাথরের মতো মানুষের মনে তার জন্য এক বিন্দু দুর্বলতা থাকতে পারে। টেবিল থেকে নেমে রিধি 1 কদম এগিয়ে গেল সৌহার্দ্যের দিকে। ক্ষোভ আর অভিমানে টলমল কণ্ঠে ফুঁসে উঠে বলল, কে চাইছে আপনার ভালোবাসা? আমি তো কখনো বলেছি আমি যে আমায় ভালোবাসুন? চাই না আমি আপনার ভালোবাসা, মরে গেলেও না। রিধির বাক্য শেষ হওয়ার আগেই সৌহার্দ্য বিছানা থেকে উঠে এসে মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো। রিধিকে দেয়ালের সাথে চেপে ধরল সে। সৌহার্দ্যের চোখ মুখ দিয়ে যেন আগুনের হালকা বেরোচ্ছে। এক হাত দেয়ালের উপর ভর দিয়ে অন্য হাতে রিধির চিবুক শক্ত করে চেপে খামচে ধরে রাগে হিসিয়ে বলল, কি বলছিস তুই স্টুপিড মহিলা? রিপিট দ্যাট। যেমন বলটা বেড়ে গেছে না, একদম টেনে ছিঁড়ে ফেলবো। আর একবার যদি তোর মুখ থেকে ওই শব্দ উচ্চারিত হয়, আমি তোকে চিন্তা খবর দেব।
সুহাদের অগ্নিদৃষ্টির সামনে রিধির চোখে চুপচাপ জল ঝরছে, কিন্তু অভিমানে সে চোখ তুলে তাকাচ্ছে না। রিধির এই নীরবতা সুহাদের রাগ যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। সে রিধিকে ছেড়ে দিয়ে এক ঝটকায় নিজের হাত দিয়ে দেয়ালের উপর প্রচণ্ড জোরে থাপা বসালো। সাথে সাথেই হাতের চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, তবে সেদিকে বিন্দু পরিমাণ তোয়াক্কা করল না সে। সুহাদ ঘন ঘন শ্বাস নিয়ে নিজের উত্তেজনার প্রশমনে ব্যর্থ চেষ্টা চালালো অনেকক্ষণ, কিন্তু আজকের এই উন্মাদ রাগ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না তার। নিজের চুলে হাত দিয়ে খামচে ধরে ধপ করে বিছানায় বসে পড়ল সে। রাগে ক্ষোভে আর নিজের উপর বিরক্তিতে চেপে বিড়বিড় করে উঠল। পালের রাগ, পালের দেবতারে, কোনোটাই কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, তখনও দেয়ালের এক কোণে কুকড়িয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাছে রিধি। সোয়াতে একবার সেদিকে তাকে দীর্ঘশ্বাস পেল। বুক ছেড়ে বেরিয়ে আসা সেই দীর্ঘশ্বাসে যেন অনেক না বলা অনেক অনুযোগ মিশেছিল। সে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে রিধির কাছে গিয়ে বসলো। কোনো কথা না বলে আলতো করে রিধির মুখটা দুই হাতে তুলে ধরল নিজের দুই হাতের আঁচলায়। বুড়ো আঙুলের আলতো ছোঁয়ায় মুছে দিল চোখে নোনা জল। এরপর রিধিকে পাজা কোলে তুলে আলগোছে বিছানায় বসিয়ে দিল। ড্রয়ার থেকে ব্যথানাশক মলমটা বের করে নিল সৌহার্দ্য। রিধির আর একটু কাছে ঘেসে বসে যখন সে রিধির পাটা টেনে নিজের উরুর উপর তুলে নিয়ে পাজামাটা সামান্য উপরে উঠাতে যাবে, তখনই রিধির চমকে আর্তনাদ করে উঠল। ছাড়ুন, কি করছেন? আমার পায়ে হাত দিবে না, আমার পায়ে কোনো ব্যথা নেই। সৌহার্দ্য নির্বিকার, ওর কথা যেন কানেই তুলল না সে। রিধির হাতটা সরিয়ে খুব যত্ন সহকারে পায়ে মলম মালিশ করে দিয়ে রিধিকে নিজের দিকে চেনিয়ে নিল সে। কোনো শারীরিক উত্তাপের অতিশয্য নেই সেখানে, কেবল এক গভীর প্রশান্তি। রিধির পিঠ নিজের বুকের সাথে চেপে ধরে আলতো করে রিধির কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে রেখে গম্ভীর স্বরে শুধল। বাইক রাইডে যাবে? রিধি পাথরের মতো জমে আছে। সে কোনো উত্তর দিচ্ছে না। এই মানুষটাকে সে কিছুতে বুঝে উঠতে পারে না। কখনো পাহাড়সম কষ্ট দেয়, আবার পর মুহূর্তেই পরম মমতায় কাছে টেনে নেয়। মানুষ কি এমন হয়? গাল ফুলিয়ে অভিমানে থমেরে বসে রইল সে। দিদি নীরবতা সোহাদের মোটেও ভালো লাগলো না। আজ বোধহয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে। সৌহার্দ্য কোনো বাক্য বিনিময় ছাড়া আবারও রিধিকে পাজা করে তুলে নিল। এবার রিধি ভয়ে দুহাতে সৌহার্দ্যর গলা জড়িয়ে ছটফটিয়ে উঠে পড়লাম। অসভ্য লোক, কি করছেন আপনি? নামান বলছি, নামান আমায়। সোহার্দ্য যেন বোধের রিধির কথায় কোনো পাত্তা না দিয়ে দরজা খুলে সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে ওকে নিয়ে গেল গ্যারেজে রাখা বাইকটির কাছে, যেটা সকালে দাঁড়ানোর দিয়ে ঠিক করিয়ে রেখেছিল। বিনা বাক্যে রিধিকে বাইকে বসিয়ে নিজে উঠে বসলাম। তারপর পেছনে ফিরে গমগমের স্বরে গমগমে গলায় বলল, শক্ত করে ধরে বসো। দিদি একটু নড়ল না, হাত বাড়িয়ে ধরলো না। সোহার্দ্য যেন ধৈর্যের বাঁধ ভাঙলো, তবুও নিজের রাগ দমিয়ে বিরক্ত হয়ে বাইক থেকে নেমে রিধিকে নিজের সামনে টেনে নিল সে। বুকে আর পিছে মাঝে কোনো দূরত্ব না রেখেই চেপে বসিয়ে বাইক স্টার্ট দিতেই রিধি চেঁচিয়ে উঠতে চাইলে সোহার্দ্যর কণ্ঠস্বর পাথরের মতো কঠিন করে বললাম, তুমি যত চিৎকার করবে বাইকের গতি তত বাড়বে। এমনিতেও তোমার মরার খুব শখ, চলো আজ দুজন মিলে মরবো। সাথে সাথে রিধির একটা দীর্ঘশ্বাস ফেলে নীরব হয়ে গেল। শহরের কোলাহলকে পেছনে ফেলে বাইকটি এখন পিছালা হাইওয়ে ধরে আপন গতিতে ছুটছে। রাস্তার দুই পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছের ছায়া আর আদিগন্ত বিস্তৃত ফসলের মাছ এক মায়াবী দৃশ্যপট তৈরি করেছে। তীব্র বাতাসের ছাপটা রিধির অবিন্যস্ত চুলগুলো অবাধ্য হয়ে তার মুখ জোরে নাচছে। সৌহার্দ্যর বুকের সাথে মিশে থাকার সুবাদে সে স্পষ্ট অনুভব করতে পারছে মানুষের স্পন্দনের ছন্দ, কখনো ধীর কখনো বা দ্রুত। একটু আগে ঝগড়ার যে উত্তাপ রিধির চোখে মুখে ছিল, বাতাসের শীতল স্পর্শ আর গতির নেশায় সেই কঠোরতা যেন ধীরে ধীরে গলে জলের মতো নরম হয়ে আসছে। বাইকটি চলতেই এক সময় শহরের জঞ্জাল ছাড়িয়ে এসে নামলো এক নিভৃত নদীর পাড়ে। চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। দিগন্তের ওপারে অস্পষ্টভাবে কয়েকটা বাড়ির অভাব ছাড়া জনমানবের কোনো চিহ্ন নেই। বাইক থেকে নেমে সৌহার্দ্য রিধির হাতটা নিজের হাতের মুঠোয় পুড়িয়ে নিল। তারপর টেনে নিয়ে কিছু দূরে গিয়ে বসিয়ে দিল নদীর পাড়ের নরম ঘাসের উপর। নিস্তব্ধতার চাদরে ঢাকা পরিবেশ, দুজনেই চুপচাপ। বাতাসের শস্য শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর নদীর শান্ত স্রোতের দিকে তাকে সৌহার্দ্য এক গভীর গমগমে স্বরে মৃদু খোঁচা দিয়ে বলে উঠল, ইউনো, এভাবে মিউট থাকলে তোমাকে একটু বেশি কিউট লাগে।
সোহার্দর এই চালাকি রিদি খুব ভালোভাবে বুঝলো। সোহার্দ তাকে কথা বলানোর জন্য এগুলো করছে। রিদি রাগে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সে যেন পাথরের মতো শক্ত হয়ে আছে। সৌহার্দ্য বুঝে গেল আজ তার আদুরের বউটির মুখ থেকে শব্দ বের করা প্রায় অসম্ভব। সৌহার্দ্য আলতো করে ঘাসের উপর নিজের শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রিদির হাঁটা শক্ত করে নিজের মুঠোয় চেপে ধরে রাখল। নিশীথ রাতের এই নিরিবিলি পরিবেশটা রিদির কাছে একদম অন্যরকম লাগছে। রাতের আধারে এমন নির্জনতায় প্রিয় মানুষটির পাশে বসে সময় কাটানোর যে শখ তার ছিল, আজ তা যেন কোনো অলৌকিকতায় পূর্ণ হয়ে গেল। হৃদির চোখ বন্ধ করে নদীর বুক চিরে আসা হিমেল হাওয়াটা বুক ভরে অনুভব করছিল। ঠিক তখনই সৌহার্দ্যের আকস্মিক এক হ্যাঁচকা টানে সে হারিয়ে গেল তার বলিষ্ঠ বুকের উষ্ণতায়। সৌহার্দ্য হৃদির মাথাটা নিজের বুকের উপর আলতো করে চেপে ধরে দুহাতে আগলে নিয়ে নিচু গম্ভীর আর শান্ত স্বরে ফিসফিস করে বলল, জান। সৌহার্দ্যের কণ্ঠে যান ডাক্তার শুনে রিধি থমকে গেল। সম্পর্কের এই দীর্ঘ সময় মাত্র দ্বিতীয়বার সে মানুষটার মুখে এমন একটা সম্বোধন শুনল যা তার সমস্ত অস্তিত্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রিধির ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। সে অতি কষ্টে মৃদু স্বরে উত্তর দিল, সৌহার্দ্য তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে আবেশ মাখা নেশালো কণ্ঠে বলল, ইউ লাভ মি। রিধি উত্তেজনায় বিভোর হয়ে যখনই বলে সম্মতি দিতে যাবে ঠিক তখনই ঘটে যাওয়া আগের মুহূর্তের অভিমানটা তার মনে পড়ে গেল। মুহূর্তের মধ্যেই রাগ মাথা ছাড়া দিয়ে উঠে দত চেপে সে বলে উঠল, আই ডোন্ট লাভ ইউ। বউয়ের কথা কানে চেয়ে সৌহার্দ্য নিঃশব্দে হাসলো। সে বুঝতে পারছে তার বউ তার কথা তাকে ফিরে দিচ্ছে। সৌহার্দ্য নিজের মাথাটা উঁচিয়ে রিধির চুলের ভাঁজে আলতো একটা চুমু খেয়ে বলল, ওকে, ভাসতে হবে না, চোখ বন্ধ করো। রিধি আমতা আমতা করে সরে যেতে চেয়ে বলল, এখানে এইভাবে কেউ এসে গেলে আমার ভয় করছে, পরিবেশটা কেমন ভুতুড়ে। সৌহার্দ্য ওভাবে চোখ বন্ধ করে তাকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে শান্ত কণ্ঠে বলল, ক্লোজ ইউর আইস, ইউর সেফ মাই হার্ট। সৌহার্দ্যের কথাগুলো কানে যেতে রীতি কেঁপে উঠল। এটা কি সত্যি তার অসুপ্রচার চাল, নাকি এখানে এসে অন্য কোনো ভূতপ্রেত হলো তাকে? রীতি টেনশনে পড়ে যাচাই করার জন্য সৌহার্দ্যের বুকে জোরে একটা চিমটি কেটে দিতে ব্যথা সৌহার্দ্য কুকরিকে নাক মুখ কুচকে ছিছি বলা, ইউ দের বেটারে, এখনো ছোড়ো নদীতে ফেলে দেবো। এটা কি করছো স্টুপিড? রীতি একটা হতাশা নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এটাই আমার অসভ্য ডাক্তার, ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে। বলে নিশ্চিতে সোহাদের বুকে মাথা রেখে চোখ বুঝলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঘড়ি কাটা সম্ভবত প্রায় 5টার কাছাকাছি হবে। পাখিদের কিচিরমিচির শব্দে রিধির তন্দ্রা ভেঙে গেল। চোখ মেলে দেখলো সৌহার্দ্য তাকে পরম মমতায় 2 হাতে জড়িয়ে ধরে আছে। খোলা আকাশের নিচে এই ভোরের স্নিগ্ধ আলোয় চারিদিক মায়াবী হয়ে উঠেছে। রিধি খুব সাবধানে সৌহার্দ্যের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। চোখ মেলতে এক অপ্রার্থিব দৃশ্যের দেখা মিলল। শান্ত নদীটা যেন রূপকথার কোনো ছবি, আর দূরে অস্পষ্টভাবে জেগে ওঠা বাড়িগুলোর ছায়া মিলে এক অদ্ভুত প্রশান্তিতে রিধির মনটা ভরে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। ঘাড় ঘুরিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতেই দেখলো মানুষটা কেমন ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ঘুমিয়ে আছে, অথচ চোখ খোলার পর এই মানুষটার আবার ঠাডা পড়া বগার মতন চেঁচামেচি শুরু করবে। তবুও আজ কেন জানি মানুষটার এই শান্ত রূপটুকু রিধির মনের খুব কাছে জায়গা করে নিল। মনে মনে সে ভাবল, ইস, অসভ্য ডাক্তার যদি সারাক্ষণ এমন শান্ত থাকতো। রিধির ভাবনা রেশ কাটতে না কাটতে সৌহার্দ্য পিটপিট করে চোখ খুলে উঠে বসলো। চারিপাশে দৃষ্টি ফেলতে মুহূর্তের মধ্যে তার ঘুমের রেশ কেটে গেল। নিজের হাতগুলির দিকে তাকে চট করে রিধির হাতটা ধরে উঠে দাঁড়িয়ে চোখে মুখে বিরক্তি নিয়ে গভীর কণ্ঠে বলল, ওঠো, 9টে ওটি আছে, আমার যেতে হবে। সৌহার্দ্যের কণ্ঠে সেই চিরচেনা কর্কশ সুর শুনে রিধি বিরক্তিতে নাক মুখ কুচকে ফেল ফিরফির করে বললাম, আনরোমান্টিক ভূত আবার নিজের ফর্মে ফিরে এসেছে। বলে মুখ বাঁকিয়ে সৌহার্দ্যের পেছন পেছন হাঁটতে শুরু করলো রিধি। তাদের বাইকটা একটু দূরে রাখা ছিল। কিছু দূর হেঁটে যেতে রিধির চোখ পড়ল রাস্তার পাশে একটা বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা বিশাল আম গাছটার দিকে। কাঁচা আমের থোকাগুলো বাতাসের দোলায় মৃদু দুলছে। রিধির চোখ দুটো খুশিতে চোখ চোখ করে উঠল। লোভ সামলাতে না পেরে সেই সৌহার্দ্য শার্টের কোনাটা টেনে ধরে আবদার করে বলল, ডাক্তার সাহেব, ওই দেখুন না কি সুন্দর আম, আমাকে 2টো পেড়ে দিন না প্লিজ। রিধির এমন বাচ্চামো বায়না শুনে সৌহার্দ্য বিরক্তিতে ফিকুচকে ফেলল। নিজের সেই চিরচেনা গম্ভীর গলায় বলল, যাওয়ার পথে কিনে দেব। অন্যের গাছের ফল এইভাবে চুরি করা, ইটস আ ব্যাড হ্যাবিট।
রিদি গাল ফুলিয়ে রাগ দেখিয়ে পাল্টা জবাব দিয়ে বলা, কিনতে হবে না, আমি এই গাছ থেকেই পেড়ে খাবো। গ্রামের মানুষ কত আম চুরি করে খায় জানেন? ওগুলোর যে আলাদা মজা। আপনি জানবেন কি করে? আপনি তো শুধু ভাল্লুকের মতো মুখ করে মানুষকে ভয় পাইয়ে দিতেই জানেন। বোর এমন এক নাগারে বকবকানি শুনে সৌহার্দ্য নিজের বিরক্তি আর সামলাতে পারলই না। চোখ মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে সে বলা, ওকে, দিচ্ছি। শাট আপ ইউর মাউথ। সৌহার্দ্যের বকা শুনেও রিদি আজ খুশি হলো। যাই হোক, আম তো পেরে দিতে রাজি হয়েছে। গাছটা খুব একটা উঁচু না হলেও হাতের নাগালের বাইরে ছিল। সৌহার্দ্য এদিক ওদিক তাকে একটা মই খুঁজে পেয়ে সেটা গাছের গায়ে ঠেকিয়ে বেয়ে উপরে উঠে গেল সে। রিদি নিচে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে তার গম্ভীর রাগী বদমেজাজি ডাক্তার মানুষটাকে। সৌহার্দ্য সবে দুটো আম পেরে নিচে ছুঁড়ে দিতেই এমন সময় হঠাৎই একটা কর্কশ চিৎকার ভেসে এলো। কে রে? কোন হতচ্ছাড়া আমার আম চুরি করছিস? সৌহার্দ্য থমকে গেল। তাড়াহুড়ো করে মই থেকে নেমে দাঁড়াতেই সামনে লোকটার দিকে চোখ পড়ল। কিন্তু লোকটা সৌহার্দ্যকে দেখা মাত্র লাঠিটা হাত থেকে ফেলে দিয়ে বিস্ময় আর লজ্জায় কুকড়ে গিয়ে আমতা আমতা করে বলল, ডাক্তার বাবা আপনি? সৌহার্দ্য ও রীতির দিকে একবার রাগী দৃষ্টিতে তাকে আবারও লোকটার দিকে ফিরে গলা কাকার দিয়ে খুব স্বাভাবিক স্বরে গম্ভীর গলায় বলল, আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম। আমার ওয়াইফ প্রেগনেন্ট। আম দেখে খুব খেতে চাচ্ছিল, তাই ভাবলাম দুটোর ব্যবস্থা করি। রীতি তো পুরো পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেছে। এই লোক বলে কি আমি কবে প্রেগনেন্ট হলাম? রীতি মাথায় যখন এই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা ততক্ষণে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। সে প্রায় কেঁদেই ফেলে বলল, আরে বাবা, এ আর এমন কি? যা লাগে নিয়ে যান, আমি পেরে দিচ্ছি। আপনি না থাকলে তো আমার ছেলেটা আর বাঁচত না। ঘটনাটা হলো কিছুদিন আগে সৌহার্দ্য বিনা পারিশ্রমিকে লোকটার ছেলের হার্টের অপারেশন করেছিল। সৌহার্দ্য ও লোকটার কথার মাঝখানে বাধা দিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, নো নিড, ইটস এনাফ। আপনার ছেলে এখন কেমন আছে? লোকটার মুখে একরাশ প্রশান্তির হাসি ফুটে উঠল। খুশি হয়ে বলল, অনেক ভালো আছে বাবা। আপনার কাছে যে কত বড় ঋণ আমাদের, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ঠিক তখনই ভেতর থেকে লোকটার স্ত্রী এসে রিদির হাতে কয়েকটা আচার বয়াম ধরিয়ে দিয়ে বলল, এই সময় এগুলো খেতে খুব ভালো লাগবে মা, নাও। যখনই বমি পাবে খেতে পারবে। রিদি হতবাক করে আচারের বয়ামগুলো হাতে নিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতে দেখলো সে আর চোখে তার দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য বুঝতে পারলো বউ এখন কি ভাবছে। সে দ্রুত পরিস্থিতির সামনে নিয়ে বলল, আজ আসি তাহলে, আমার একটু ওটি আছে। কোনো প্রবলেম হলে ছেলেকে নিয়ে চেম্বারে আসবেন। বলে রীতির হাতে শক্ত করে ধরে দ্রুত বাইকের দিকে এগিয়ে গেল সৌহার্দ্য। আর রীতি আশ্চর্যপনে সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে। কি মিথ্যেবাদী লোক! বাইকের কাছে পৌঁছাতে রীতি সৌহার্দ্যের হাতটা ছটকাতে সরিয়ে দিল। রাগে তার শরীর তিত্তি করে কাঁপছে, তার গলায় ঝরছে তীব্র অভিমান। সে ফুঁসে উঠে বলল, মিথ্যা বলেন কেন অশুভ লোক? সৌহার্দ্য রীতির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার গম্ভীর গমগমে গলার স্বরে এক অদ্ভুত কাঠিন্য। সে পাল্টা প্রশ্ন করল, তো কি বলবো? এসব অদ্ভুত ইচ্ছে তো প্রেগনেন্ট মহিলাদের হয় না। সৌহার্দ্যর এই অযৌক্তিক কথায় রীতির রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে রাগে নাক মুখ কুচকে বলে উঠল, আশ্চর্য! আম খেতে হলেও অশুভ হতে হয়? আজ আপনার কাছ থেকেই শুনলাম আমি অশুভ ডক্টর। সৌহার্দ্য কোনো প্রতি উত্তর করলই না, বরং সে ধীর স্থির ভাবে রীতির কোমর চেপে ধরে তাকে বাইকের উপর বসিয়ে দিল। এরপর দীর্ঘক্ষণ রীতির চোখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই নীরব চাহনিতে যেন কোনো এক গভীর আবেগ লুকোনো ছিল। মুহূর্তের স্থবিরতা ভেঙে সে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, এখন কি হতে চাচ্ছে এসব? সৌহার্দ্যর এমন নির্লজ্জ প্রশ্ন শুনে রীতি লজ্জা আর রাগে যেন দিশেহারা হয়ে পড়ল। সে নাক মুখ কুচকে মিনমিনিয়ে পড়ল, ছি, অশুভ লোক, শুধু বাজে কথা। এইবার সৌহার্দ্যর ধৈর্য যেন সীমায় ছাড়ল। হৃদির দিকে তাকে তত দত চেপে সে বলি উঠল, বাজে কথাও বলবো না, বাজে কাজও করবো না। তোমাকে শোকেসে সাজিয়ে রাখবো, স্টপেট। কথাটা বলেই সে বাইক স্টার্ট দিয়ে হৃদিকে পেছনে বসে তীব্র গতিতে বাড়ির পথের উদ্দেশ্যে রওনা হলো। শহরের যান্ত্রিক কোলাহল আর গাড়ির হর্নের কর্কশ শব্দের মাঝে বাড়ি ফেরার পুরোটা পথ রীতি ছিল এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে। সৌহার্দ্যর সাথে তার এই লুকোচুরি খেলা মাঝে মধ্যে আগ্নেয়গিরির মতো ফেটে পড়া অভিমান, আবার কখনো হাড় কাঁপানো মানসিক টানাপোড়েন। সব মিলিয়ে আজ সে বড্ড দিশেহারা। এই সব টানাপোড়েনের মধ্যেই সৌহার্দ্য তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেছে।
9টায় তার ওটি। রিধি বাড়ি ফিরল প্রায় ঘন্টাখানিক হলো, কিন্তু নিজের ঘরে না গিয়ে সোজা পা বাড়ালো রান্নাঘরের দিকে। গত 4 থেকে 5 দিন এই রান্নাঘরের চৌকাঠ সে মারেনি। বিশেষ করে সাথী ওকে এবার আসার পর থেকে রান্নাঘরে চৌকাঠ মারাতেও দেয় না। তোহা জোহার এখন মোটামুটি হাঁটতে শিখেছে। দাদা দাদির সাথে দিব্যি খেলে বেড়ায়। তাদের সেই কিচিরমিচির আর মিষ্টি দুষ্টুমিতে সাথীকে তাদের নিয়ে খুব একটা ব্যস্ত থাকতে হয় না, তাই স্বাচ্ছন্দ্যে রান্নাবান্নাগুলো নিজেই করে ফেলে আমেনা খালার সাহায্যে। চৌধুরী বাড়ির একটা অলিখিত নিয়ম, বাড়ির সব কাজ লোকজনে করলেও রান্নার দায়িত্বটা বাড়ির বৌদিরই সামলাতে হয়। রীতির দাদি শাশুড়িও হাত ধরে যে ঐতিহ্যে শুরু, তা আজ অমলিন। দিদির বা সাথী বউ হয়ে আসার আগে এই সংসার রান্নার পুরো দায়ভার ছিল রিমা চৌধুরী আর সায়দা চৌধুরীর হাতে। সায়দা চৌধুরী বেশিরভাগ সময় অসুস্থ থাকার সাংসারিক ঝক্কি সেভাবে সামলাতে পারতেন না। সেই শূন্যতাটুকু নিজের মন মতো মমতা দিয়ে পূরণ করতেন রিমা চৌধুরী। কোনো দিকে কোনো অভিযোগ বা ক্লান্তি না দেখিয়ে পরম স্নেহে তিনি আগলে রেখেছেন পুরো চৌধুরী পরিবার বাড়িটাকে। প্রতিটি কোণ গুছিয়ে রেখেছে নিজস্ব ছন্দে। এই দিকটায় তার ভালো গুণ ছিল। রিদির হাতে জাদুতে রান্নাঘর তখন মোমো করছিল। আমেনা খালা পাশে দাঁড়িয়ে টুকটাক সাহায্য করছেন আর রিদি আপন মনে রাখছেন। ঠিক সেই মুহূর্তে হাসাহাসি করতে করতে রান্নাঘরে ঢুকলো সাথী আর পৃথা। রিদিকে এত যত্ন করে রাতে দেখে সাথী মৃদু হেসে এগিয়ে এলো, তার কণ্ঠে বাঁকানো সুরে এক চিমটি দুষ্টুমি। বাহ, আমার ননদ রানী তো আজকে দারুণ মুডে দেখছি। সারা রাত জামাইয়ের সাথে ঘুরে বেরিয়েও এত এনার্জি। সাথীর এমন টিটপনিতে হৃদির গাল দুটো লজ্জা রাঙা হয়ে উঠল। সে চোখ রাঙিয়ে পৃথার দিকে তাকিয়ে বলল, এই শাকচুনিটাই নিশ্চয়ই তোমায় সব বলেছে, তাই না? পৃথা একগাল হেসে হৃদির কোমরে একটা হালকা খোঁচা দিয়ে বলল, দোষটা কি শুধু আমাদেরই? তুই নিচে জামাই নিয়ে ঘুরবি আর আমরা একটা কথাও বলতে পারবো না? তিনজনের এমন খুনসুটিতে রান্নাঘরটা তখন প্রাণবন্ত। ঠিক তখনই ব্যস্ত পায়ে ভেতরে ঢুকলেন রায়দা শেখ। সবার দিকে তাকে তাড়া দিয়ে বলেন, কি রে তোরা, এখনো নাস্তা শেষ করতে পারলি না? বের হতে হবে তো। আর শোন, দুপুরের খাবারটা ভাইজান ওখানেই খেতে বলেছে। রায়দা শেখের কথা শুনে রিধি রান্নার ব্যস্ততার মাঝেই তার দিকে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। শান্ত কণ্ঠে বলল, এই তো খালামণি, আর একটুখানি বাকি হয়েই যাবে। খালামণি। মেয়ের মুখে এই ছোট্ট ডাকটুকু শুনতেই রায়দা শেখের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। যেন এক নিমিষেই চোখের সামনে ভেসে উঠল তার অকালে ঝরে যাওয়া মৃত বোনের মুখচ্ছবি। এই মির্জা যে তার বোনের রেখে যাওয়া একমাত্র স্মৃতি। তিনি রিদির মাথায় হাত বুলিয়ে আদর করলেন, কিন্তু সেই স্পর্শের আড়ে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসকে টের পেল না। চোখ ভিজে এলো। রায়দা শেখের দ্রুত আসলে চোখের কোনাটুকু মুছে নিলেন। মনের গভীরে সে অব্যক্ত কষ্ট আর ভালোবাসাটুকু কারো নজরে পড়ার আগেই ভারী পায়ে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। সকাল 10টা। ডাইনিং টেবিলের চারপাশে সরগরম পরিবেশ। সবাই নাস্তা করতে বসেছে। রিধি, সাথী আর পৃথা ব্যস্ত হয়ে সব প্লেটে খাবার বেড়ে দিয়েছে। ঠিক তখনই সারান চৌধুরী তার দৃষ্টি রিধির দিকে ঘুরিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, রিদি মা, সৌহার্দ্য কোথায়? ও কি আমাদের সাথে বের হবে না? প্রশ্নটা শুনে রিধির হাতের নড়াচড়া যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্য যাবে কি যাবে না সে তো নিজেরই অজানা অনিশ্চয়তার সেই অস্বস্তিতে সে একটু আমতা আমতা করে বলল, আব্বু, ওনার একটা ওটি আছে, সকালে ও তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, কখন ফিরবে সেটা তো কিছু জানায়নি। রিধির অস্পষ্ট উত্তরে সারান চৌধুরী কপালে ভাঁজ পড়ল। তিনি মৃদু তিরস্কারের সুরে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, তোমার এই গুণের বাহার ছেলে যাবে তো না, সেখানেও তার অ্যালার্জি। স্বামীর কথা শেষ হতে না হতে সায়দা চৌধুরী যেন কিছুটা বিরক্তি হয়ে জবাবে বললেন, আপনি কি সবসময় আমার বাবুর পেছনেই লেগে থাকবেন? ওর কাজ শেষ হলেই যাবে বলছে, একটু ধৈর্য ধরুন না। সায়দা চৌধুরীর কথা সারান চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না। তিনি দীর্ঘশ্বাস চেপে চুপ করে গেলেন। তিনি ভাববেন, ভালোভাবেই জানেন তার স্ত্রী অন্তভাবেই সন্তান ভক্ত। ছেলের প্রতি একটা কথাও যেন সায়দা চৌধুরী কানে গিয়ে বিধে। সারান চৌধুরীর দৃঢ় ধারণা, ছেলের প্রতি মায়ের এই অতিরিক্ত প্রশ্রয় আর সীমাহীন আশকারাতেই সৌহার্দ্য আজ এতটা জেদি হয়েছে। দুপুর গড়িয়েছে কেবল। খন্দকার বাড়ির গেট দিয়ে চৌধুরী পরিবারের তিনটে গাড়ি সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করলো। দীর্ঘ 4 বছরের মান অভিমান আর শীতল দূরত্ব কাছে আজ যেন এক নতুন ভরে দেখা মিলল।
গাড়ি থেকে নামতেই সরান চৌধুরী আর শাহেদা চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন শাহেদা চৌধুরী। সভাপতিত্বে দুই ভাই ফাইজান খন্দকার ও ফজলুল খন্দকার আর তাদের স্ত্রী মায়মুনা বেগম ও শান্তা বেগম। মায়মুনা বেগম আবেগে আপ্লুত হয়ে নিজের ননদ শাহেদা চৌধুরীকে জড়িয়ে ধরলেন। চোখের কোণে জল চিকচিক করে উঠল তার, ভারী কণ্ঠে বলল, এতটা অভিমান কি মানায় শাহেদা? এতগুলো বছর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? শাহেদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ভাবির পিছে আলতো করে হাত বুলিয়ে দিলেন, ভারাক্রান্ত কণ্ঠে বললেন, অভিমান কার উপর করব ভাবি? যে বাড়িতে এতদিন আমার মেয়ের পা ফেলার অনুমতি ছিল না, সে বাড়িতে আমি কিভাবে আসতাম বলো? মামুনা বেগম সহজ সরল মানুষ। ননদের কথা শুনে তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় আমার রামিসার মেয়ে? কেমন দেখতে হয়েছে সে? একদম রামিসার মতো হয়েছে তো? ভাইয়ের স্ত্রী এমন আকুলতা দেখে শাহেদা চৌধুরীর ঠোঁটে এক চলতে বিষণ্ণ হাসি ফুটল। তিনি জানেন রামিসা খন্দকার শুধু মায়মুনা বেগমের জান ছিল না, বরং পুরো খন্দকার বাড়ির হৃৎস্পন্দন ছিল। পরিবারের সবাই পূর্ব পরিচিত হলেও রিধি আর পৃথা নতুন। তাই শাহেদা চৌধুরী যখন রিধি আর পৃথাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন ফাইজান খন্দকার, ফজলুল খন্দকার আর শান্তা বেগম পৃথার সাথে সৌজন্যমূলক কথা বললেও রিধির দিকে তাকালো না, কোনো সৌন্দর্য বোধ দেখালো না, বরং শান্তা বেগম রিধির দিকে এক পলক অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে মুখটা বাঁকিয়ে বলে উঠলেন, থাক, নতুন করে পরিচিত হয়ে আর কি হবে? এসেছে, দুদিন ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে যাবে, আর কি? বলি তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। শান্তা বেগমের এমন রুক্ষ আচরণে রিধি যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরটা অকারণে শিউরে উঠল। বুঝতে পারল না ঠিক কী কারণে তার সাথে এমন ব্যবহার। রিধির সেই স্তব্ধতা কাটাতে মামুনা বেগম এগিয়ে এসে তাকে পরম স্নেহে বুকে জড়িয়ে নিলেন, কপালে আলতো করে চুমুকে রায়দা শেখের দিকে তাকিয়ে বলেন, মাশাআল্লাহ, একদম পুতুলের মতো দেখতে। মায়ের মতো ততটা সুন্দরী না হলেও চেহারা ভীষণ মায়াবী। তিনি বাকি কথা শেষ করার আগেই শাহেদা চৌধুরী ইশারায় তাকে থামিয়ে দিলেন। মুহূর্তের জন্য থমকে গেল সবকিছু। রিধি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই পরিস্থিতি তাকে ঘোরের মতো আচ্ছন্ন করে ফেলেছে। এদের কথার কোনো অর্থই সে মেলাতে পারছে না। কেউ তাকে হাতের কাছে নিচ্ছে, তো আবার কেউ কেমন অদ্ভুত আচরণ করছে। সবই তার কাছে এক রহস্যময় ধাঁধা, অথচ এই মানুষগুলো তো সে জন্মের পর থেকে কখনো দেখেনি, আজই তো প্রথম দেখা। আর তার মা তাকে তো তাদের চিনারও কথা বলে রিধির মনে হলো না। রিধির মাথায় যখন চিন্তার ঝড় বইছে, তখনই রায়দা শেখ পরিস্থিতি আজ করতে পেরে ধমকে সুরে সবাইকে বাড়ির ভেতরে যা তাড়া দিলেন। তার সেই হইচই আর ব্যস্ততা রিধির ভাবনা জগৎটা এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। অজানা এক অস্বস্তি নিয়ে সে নিজের চারপাশটা একবার দেখে নিয়ে বাড়ির ভেতরে পা রাখল। রিভা যখন রিধি আর পৃথাকে খন্দকার বাড়ির আঙিনায় নিয়ে ঘুরে দেখাচ্ছিল, রিধির চোখ তখন বিস্ময় বড় বড় হয়ে উঠেছে। এ যেন বাড়ি নয়, এক রূপকথার রাজপ্রাসাদ। চৌধুরী বাড়ির মতন তিনটে বিশাল অট্টালিকাও বোধ হয় এর ভিতরে অনায়াসে এঁটে যাবে। একদিকে সারিবদ্ধ দেশি বিদেশি ফলের চারা, অন্যদিকে বিশাল একদিকে আর তার সামনে পেছনে দিগন্ত বিস্তৃত বাগান। সব মিলিয়ে এক চোখ ধাঁধানো রাজকীয় আভিজাত্য। শাহেদা চৌধুরীর বাবা ছিলেন জমিদার বংশের সন্তান। শুধু তাই নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবারের রক্তে মিশে আছে ক্ষমতার দাপট। বাবা জমিদার, নিজে কয়েকবার এমপি, ছেলে এবং সর্বশেষ তার নাতি ফারিস খন্দকার এখন এই আসনটি অলঙ্কৃত করে রেখেছে সেই। বিকালে পুকুর পাড়ের বিশাল ঘাটলায় বসে বসে গল্পে মজেছিল পৃথা, রিভা আর রিধি। কিছুক্ষণ আগে দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকিয়েছে। খাওয়ার টেবিলে রিধির মুখোমুখি হয়েছিল ফারিস আর ফাহান। খন্দকার পরিবারের দুই ছেলে, কোনো মেয়ে নেই। ফাহান বড়, এমনকি সৌহার্দ্যর চেয়েও বয়সে বড়। ফারিসকে দেখেই রিধির হৃৎপিণ্ড যেন এক মুহূর্তে যেন থমকে গিয়েছিল। এই লোকের সাথেই তো রাস্তায় কিছুদিন আগে তার চরম কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু যখন জানলো ফারিস আসলে সৌহার্দ্যর মামাতো ভাই, তখন নিজের ব্যবহারের কথা ভেবে রিধির ভীষণ লজ্জায় পেল। তবে ফারিস খুব চমৎকারভাবে পরিস্থিতি সামনে নিয়েছে। তার সাবলীল আচরণ রিধির সংকোচ আর জড়তা নিমিষেই কাটিয়ে দিয়েছে। এই বাড়িতে আসার পর থেকেই সবাই তার সাথে মোটামুটি ভালো ব্যবহার করলো। শান্তা বেগম কেমন জানে অদ্ভুত আচরণ করছেন। রিধি বুঝতে পারছে না যে যার সাথে তার
জীবনে কখনো দেখাই হয়নি তার এমন আচরণের কারণ কি। কথোপকথনের এক ফাঁকে রিধি লক্ষ্য করলো রিবার মনটা যেন মেঘলা আকাশের মতো বিষণ্ণ হয়ে আছে। গতকাল থেকে রিধি খেয়াল করেছে রিবা প্রচুর বেশি শান্ত, যা তার স্বভাবের সাথে একেবারেই মেলে না। যে মেয়েটি সারাক্ষণ চঞ্চলতে মেতে থাকে সে হঠাৎ এমন থমথমে হয়ে আছে কেন। রিধি আলতো করে রিবার পাশে গিয়ে বসলো, এরপর স্নেহমাখা হাতে তার চুলে বিলি কেচে পরম মমতায় জিজ্ঞেস করলো, আমার দুষ্টু ননদটির আজ মন খারাপ কেন বলো তো? রিবা স্বভাবতই একটু আবেগপ্রবণ, নিজের মনের কষ্ট সে বেশিক্ষণ চেপে রাখতে পারে না। মা, খালা, মামা আর ভাইদের আদরের রাজকন্যার মতো বেড়ে ওঠা এই মেয়েটি অভিমানের পাল্লাটাও এমনিতে একটু ভারী। রিধির সে আদরের স্পর্শ যেন রিবার বাঁধ ভাঙার অনুঘট হয়ে দাঁড়ালো। মুহূর্তের মধ্যেই রিবার চোখের কোণে জল উপচে পড়ল। রিধি একটু হকচকি গেল, মিঠু ফুট করে এমন করে কাঁদছে কেন। সে রিবাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনা সুরে বলল, কি হয়েছে রিভা? কান্না থামিয়ে আমায় বলো তো। রিবা ফুপিয়ে উঠে নাক টানতে টানতে ভাঙা গলায় বলল, তোমার ওই কানা ভাইটা খুব খারাপ ভাবি। বলে সে আবার কান্না ভেঙে পড়ল। রিধি খানিকটা বিরক্ত হলো, কিন্তু পরিস্থিতি সামনে নিয়ে বলল, কান্না থামাও আগে, বলো না ভাইয়া ঠিক কি করেছে। রিবা নিজের চোখের জল মুছে ফোপাতে ফোপাতে বলতে শুরু করলো, আমি গতকাল ওনাকে প্রপোজ করেছিলাম, কত সুন্দর রেস্টুরেন্ট বুক করে টেবিল সাজিয়ে, আর ওই কানা লোকটা আমাকে একসেপ্ট তো করলোই না, উল্টো একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিল। দেখো আমার গালটা এখনো জ্বলছে। বলে সে নিজের গালটা রিধির দিকে এগিয়ে দিল। যদিও সেখানে কোনো দাগের চিহ্ন নেই, তবুও রিধি তাকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে আমি ভাইয়াকে বকবো, কিন্তু তুমি আমায় একটা সত্যি করে কথা বলবে, তুমি কি ভাইয়াকে সত্যি সত্যিই ভালোবাসো? রিবার চোখে তখনও জল, কিন্তু তার মাঝেই যেন এক অদ্ভুত মায়ের আবেশ খেলে গেল। সে আনমনা হয়ে বলল, আমার ওনাকে ভীষণ ভালো লাগে ভাবি, উনি অনেক হ্যান্ডসাম, বিশেষ করে ওনার ওই নীল চোখগুলো যখন। রিধি কপালে বিরক্তির ভাঁজ ফেলল। আমি জানতে চাইলাম ভালোবাসার কথা, আর এই মেয়ে উত্তর দিয়েছে তার চোখের রূপ নিয়ে। ভাই বোন দুটাই অদ্ভুত, নিজেদের মনের খবর জানে না, অথচ মানুষকে চোরকির মতো ঘুরাতে থাকে। ওদের কথা রেশ কাটতে না কাটতে খন্দকার বাড়ির গেট দিয়ে সৌহার্দ্য ঘাটে প্রবেশ করলো। গাড়ির শব্দে ওদের কথা থেমে গেল। সৌহার্দ্যকে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসতে দেখে পৃথা অস্বস্তিতে পড়ে রিবাকে টেনে চটজলদি বাড়ির ভেতরের দিকে চলে গেল। সৌহার্দ্য কারো দিকে না তাকিয়ে সরাসরি এসে রিধির পাশে দপ করে বসে পড়ল। রোদের উত্তাপার ক্লান্তিতে তার পরনের সাদা শার্টটা ঘামে লেপটে আছে, গলার দিকে 2-3টা বোতামও খোলা, এলোমেলো ছুঁড়ে যেন একদলা শ্রান্তি। হঠাৎ করে সৌহার্দ্য রিধির হাতটা টেনে নিয়ে নিজের চুলের ভাঁজে গুজে দিল। ভারী গম্ভীর অথচ অদ্ভুত এক ক্লান্তির স্বরে সে বলল, হাত বুলিয়ে দাও তো পটলের আম্মু, প্রচন্ড মাথা ব্যথা করছে। সৌহার্দ্যের মুখে এমন অদ্ভুত সম্বোধন শুনে রিধি যেন থমকে গেল। হতবাক হয়ে সে বলে উঠল, কি বাজে বকছেন এসব? আমি কেন পটলের? কথাটি পুরোপুরি শেষ করার আগেই যেন তার মাথায় বিদ্যুতের মতন খেলে গেল। সে বিরক্তির স্বরে বলে উঠল, ছি, আপনি আসলেই একটা অদ্ভুত জাত একটা লোক। নিজের বাচ্চাদের কেউ এমন অদ্ভুত নামে ডাকে নাকি? আজব। সত্য ফিসফিসকে রিধির দিকে তাকালো, তারপর ধীর গতিতে রিধির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তুমি এগ্রি? বিরক্তিতে নাক মুখ কুচকে ছাঁচিয়ে উঠল। গিরগিটি লোক, একটা কথা কি সোজা করে বলতে পারেন না? সৌহার্দ্য এবার ফিউজোরা কুচকে ফেল, অত্যন্ত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলা, ওদের আনতে? রিধির প্রথমে ঠিক বুঝতে পারেনি। সে যখনই জিজ্ঞেস করতে গেল কাকে, তখনই কথাটার গভীর অর্থ তার মাথায় দপ করে জ্বলে উঠল। সে মুখ বাঁকিয়ে বিদ্রুপের স্বরে বলল, বউই মানেন না ঠিক মতো, আবার বাচ্চা চিন্তা করেন, কোন সাহসী আপনি? হ্যাঁ। রিধির কথা সৌহার্দ্য চোখে মুখে একরাশ বিরক্তি খেলা করে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে শীতল গলায় বলল, তোমাকে কে বললো পটকাগুলোকে আনতে বউ মানতে হয়? ওকে দেন, রুমে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আনতে হয়। রিধির আগে গজগজ করতে করতে করে বলে উঠল, বাজে লোক, গিরগিটি একটা, মুখ খুললেই শুধু বাজে বাজে কথা। সৌহার্দ্য এবার এক মুহূর্তের জন্য রিধির দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যার মধ্যে রাগ আর অনুভূতি আর এক অদ্ভুত মিশ্রণ। গমগমে কণ্ঠে সে বলে উঠল, স্টুপিড মহিলা, স্বামীর সাথে মুখে মুখে তর্ক না করে যদি স্বামীর মনটা বোঝার চেষ্টা করতে, তবে এতদিনে 4-5টা পটল তোমার কোলে খেলে বেড়াতো। বলে সে আর এক মুহূর্ত দেরি না করে হনন করে বাড়ির দিকে চলে গেল। রিধি স্তব্ধ হয়ে সেখানে বসে রইল। এই লোক কি বলে গেল?
যে বউ মানে না সে বলে কিনা স্বামীর মন বোঝার কথা। রাত তখন প্রায় 11টা। বাড়ির নিস্তব্ধতা ভেঙে শুধু টেলিভিশনে মৃদু আওয়াজ শোনা যাচ্ছিল। রিবা আচ্ছন্ন হয়ে বসে টম অ্যান্ড জেরি দেখছে। তার পুরো মনোযোগ কার্টুনের দিকে। পাশের জগতে কি ঘটছে তার কোনো খবর নেই তার। রিবান পাশে বসে সামনের দিকে রিবাকে খোঁচা মারছে। রিবা, দে না রিমোটটা একটু। ওটা তো শেষ, এবার একটু আমি দেখি। কিন্তু রিবার নজর একবারও পর্দা থেকে সরছে না। ও কিছুতেই রিমোট দিতে রাজি নয়। রিবানের অস্বস্তি ক্রমশ বাড়ছিল। ঠিক এমন সময় হয়তো দরজা খোলার শব্দ হলো। ফারিস ঘরে ঢুকলো। ওর শরীর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। ফারিস ঘরে ঢুকে সোজা রিবার দিকে তাকালো। ওর চোখে এক অদ্ভুত দৃষ্টি স্থির। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। মনে হলো কিছু একটা গভীর চিন্তা ওকে গ্রাস করেছে। ক্ষণিকের জন্য ফারিসের চোখে মুখে রাগে লাল হয়ে উঠল। তারপরই এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো তার চেহারায়। ফারিস নিঃশব্দে পকেট থেকে মোবাইল বের করলো। দ্রুত কোনো একজনকে মেসেজ পাঠিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ছুটোচ্ছি তোর ভালোবাসা। কষ্ট করে মুরগি পুষলাম আমি, আর সেটা পেটে যাবে কিনা শেয়ালের। এতটুকু বলে ফারিস দপাদপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে রিবান ফারিসের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। ফারিস বেরিয়ে যেতেই রিবানের মোবাইলে একটা মেসেজ টুম করে উঠল। মেসেজটা পড়ে ওর বুকের ভেতরটা যেন একটা ধাক্কা লাগলো। ও একটু ভয় পেয়ে চারিদিকে তাকিয়ে রিবাকে ডাকলো। রিবা, ও রিবা। রিবান গলা নামিয়ে বলল, এইমাত্র খবরে দেখলাম আজ নাকি আকাশে একসাথে দুটো চাঁদ উঠবে। তুই যাবি দেখতে? চল না, দেখে আসি। রিবা অবাক হয়ে রিবানের দিকে তাকালো। ওর ভাবুক দৃষ্টিতে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। সে তো জীবনেও এমন অদ্ভুত কথা শোনি। দুটো চাঁদ? ওর ভাই কি পাগল হয়ে গেল নাকি? রিবা সন্দেহ নিয়ে রিবানের দিকে তাকাতে ও একটু থমকে গেল। তারপর বলল, ওকে, আমি একাই যাচ্ছি। তোর যেহেতু বিশ্বাস হচ্ছে না, থাক তুই এখানে। বলে রিবান চলে যেতে উদ্যত হলো। রিবা ঝটপট বলল, যাবো আমি, কিন্তু তোকে রিমোট দিব না। ও মনে মনে ভাবলো রিবান হয়তো ওকে বোকা বানিয়ে রিমোটটা হাতে নিতে চাইছে। রিবান চোরের মতন এদিক ওদিক তাকিয়ে আবারও রিবার দিকে ফিরে এলো। ঠিক আছে, রিমোট দিতে হবে না, চাঁদ চলে যাবে তাড়াতাড়ি। আয় মেরি মা। রিবান বলে বোনের হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেল। ওর ভেতরটা একটা অজানা ভয় কাঁপছে। যদি সৌহার্দ্য ওদের দেখে ফেলে তাহলে আর তো আর রক্ষা নেই। ফারিস আগে থেকে সতর্ক করে দিয়ে বলেছে যে ও যেন কোনো মতেই যেন সৌহার্দ্যর সামনে না পড়ে। রিবান চাঁদ দেখানোর বাহানে রিবাকে বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে এসেছে। রিবা মাঝে মাঝে গাইগুই করলো। রিবান এটা ওটা বলে ওকে শান্ত করেছে। বাড়ি থেকে অনেকটা দূরে এসে জনশূন্য এক রাস্তার ধারে রিবান থামলো। ও বোনের দিকে তাকিয়ে বলল, রিবু, বোন আমার, এখানে একটু দাঁড়া। আমি 1 মিনিটে যে 2 মিনিটে আসছি। বলেই ও বোনের গা চিপে ধরে চলে গেল। রিবাকে কিছু বলার সুযোগও দিল না। অন্ধকার রাতটা যেন আরো গাঢ় হয়ে এলো। 10 মিনিটে পার হয়ে গেছে, কিন্তু রিবানের দেখাই নেই। জনশূন্য রাস্তা দাঁড়িয়ে থাকা রিবা সারা শরীরে ভয়ের শীতল স্রোত বয়ে যাচ্ছে। প্রতিটি ছিচি পোকার ডাক আর পাতার শব্দ যেন একটা অশুভ সংকেত। রিবা আর অপেক্ষা করতে না পেরে সামনের দিকে পা বাড়াতে অন্ধকার থেকে একটা হাত ছিটকে এসে ওর কবজি চেপে ধরল। রিবা চিৎকার করে ওঠার আগেই একটা বলিষ্ঠ হাত ওর মুখ চেপে ধরল। পরিচিত সেই শীতল কণ্ঠস্বর। ফারিস হিসিসি এসে ফিসফিস করে বলা, শ্বশুরের বেয়াদব মেয়ে, একটু আওয়াজ করলেই ঠাঁটিয়ে চড় দেবো। এত রাতে এখানে কেন? তুই কি করছিস একা? রিবার বুক ধরফর করছিল। সে তোতলাতে তোতলাতে বলল, আমাকে তো ভাই। কথাটা শেষ হওয়ার আগে জটলা পাকানো অন্ধকারে কয়েকটা ছায়া এগিয়ে গেল। কিছু মানুষ ওদের ঘিরে ধরল। ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ লোক কর্কশ স্বরে বলে উঠলেন, মেয়ের সাথে পষ্টিনতি করছো ছড়া? কে এই মেয়ে? সম্পর্কটা কি তোমাদের? ফারিস কিছু বলার আগে রিবা আর আগে চেঁচিয়ে উঠল, দাদু, আপনি ভুল বুঝছেন, উনি আমার ভাই হন, আমার ভাই। রিবা তার কথা শেষ করতে পারলই না। ফারিস ওকে থামিয়ে দিয়ে বিকৃত মুখেই বলে উঠল, এই বেয়াদব, আমি তোর ভাই হতে যাবো কেন? জান বাজি রেখে এত কষ্ট করছি, আর তুই কি না আমাকে ভাই বানিয়ে দিলি? ফাজির মেয়ে। ফারিসের এই নাটকীয় আচরণে লোকজন আরো তেতে উঠল, কিন্তু ফারিস একদম বিচলিত নয়। সে লোকগুলোর দিকে তাকিয়ে অদ্ভুত শান্ত গলায় বলল, আরে ভাই, এত নাটকের কি আছে? সন্দেহ লাগছে? ঠিক আছে, বিয়েই পড়িয়ে দিন।
বলেই সে পকেট থেকে ফোন বের করে কাউকে আদেশ দিল কাজী নিয়ে আসার জন্য। রিবা পাথরের মতো জমে গেল। ওর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাজী হাজির, যেন সবকিছু আগে থেকেই সাজানো ছিল। রিবা বুঝতেই পারল না এটা কোনো দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত কোনো চক্রান্ত। কান্নায় ভেঙে পড়লো সে, আর্তনাদ করে বলল, ফারিস ভাই, আপনি এগুলো ইচ্ছে করে করেছেন না? আপনি জানেন আপনি জীবনে আমার মন পাবেন না। ফারিস কাজীকে তাড়াহুড়ো করতে বলে রিবার দিকে খুলো। ওর চোখে অদ্ভুত এক জেদ আর নিষ্ঠুরতা। ঠোঁটের করে বাঁকা হাসি ছুঁয়ে সে বলল, তোর মন ধুয়ে পানি খাবো আমি? কে চায় তোর এই ভেজাল মন? মন লাগবে না আমার, তোকে পেলেই চলবে। এখন তাড়াতাড়ি কবুল বল, মিডিয়া দেখলে সত্যি কট খেয়ে যাবো। রিবা কোনোভাবেই রাজি হচ্ছে না। হিচকি তুলে কাঁদতে কাঁদতে সে বলে উঠল, আমি ভাইকে সব বলে দেব, আপনি জোর করছেন। ফারিসের ধৈর্য আর কুলোয়নি। সে পকেট থেকে রিভলভারটা বের করে রিবার দিকে তাকালো। বাতাসের শব্দ যেন মুহূর্তের জন্য থেমে গেল। ফারিস ঠান্ডা গলায় বলল, এই ভেজাল প্রোডাক্টের বোন, তোর এই ঘাটতেরা ভাইকে আমি ভয় পাই? কবুলের বাইরে একটা শব্দ করলে এটা লোড করা আছে, বুকটা ঝাঁঝরা করে দেব। যে বুকে আমার জায়গা নেই সেখানে অন্য কারোর থাকার জায়গার দরকার নেই। রিভলভারের ঠান্ডা নল রিবার বুকের উপর চেপে ধরল ফারিস। কাজী সাহেব ভয়ে থরথর করে কাঁপছেন। ফারিস তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকে ঘুরছে উঠল। কাপাকাপি বন্ধ করে 5 মিনিটের মধ্যেই বিয়ে শেষ করুন। দেরি হলে গুলিটা সরাসরি আপনার অচল জায়গায় গিয়ে লাগবে। বিয়ে পড়ানো শেষ হয়েছে প্রায় ঘন্টাখানেক। রাস্তার ধুলো মাখা নির্জনতায় রিভার ফুপিয়ে কান্নার শব্দটা আরো বেশি করুণ শোনাচ্ছে। সে রাস্তার এক পাশে দাঁড়িয়ে অবিরত কেঁদে চলেছে। আর ফারিস ঠিক তার সামনে মাটিতে আয়েশ করে বসে এক হাত মুখে গুছিয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন সে কোনো এক অতি সাধারণ বাংলা সিনেমায় বিরক্তিকর দৃশ্য দেখছে। তার চোখে মুখে ধৈর্য চূড়ান্ত পরীক্ষা দেওয়ার ক্লান্তি আর বিরক্তি। পাশে রিবান দাঁড়িয়ে আছে কুকড়ে, যেন ফারিসের রোশানল থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ফারিসের ধৈর্যের বাঁধ এবার বোধহয় ভেঙে গেল। সে হুট করে তেতে উঠে ঝলন্ত দৃষ্টিতে রিবার দিকে তাকে গর্জনের মতো বলে উঠল, এই পকেট সাইজের ঝড়, এবার মুখটা বন্ধ করবি? আর এক শব্দ করলে আমি কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবো। বাকি কাজটুকুও কিন্তু এখনই রাস্তায় সেরে ফেলবো। ফারিসের শীতল হুঁশিয়ারি শুনে রিবা মুহূর্তের মধ্যে চুপসে গেল। কান্নার দমকটা যেন বুকের ভেতরে আটকে গেল। তার পুরো রাস্তা জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। রিবান অস্বস্তিতে কুকু করে কেসে একটু দূরে যেতে ফারিস বিরক্তি ভরা কণ্ঠে থমকে উঠল, তোর বোনকে নিয়ে এখান থেকে যা। সাবধান, বাড়ির কেউ যেন আপাতত ঘুণাক্ষরেও টের না পায়। সময় হলে আমি সব জানাবো।